আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা সবাই বাসা বাড়িতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের এই পড়ালেখার কার্যক্রমে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ তাপগতিবিদ্যা বা তাপগতিবিজ্ঞান, থার্মোডাইনামিক্স। এই অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমরা তার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র, অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি, তারপরে সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে, এদের পার্থক্য, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখি আমাদের আলোচ্য শুরুতে কি কি আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে? তো তোমরা এই অধ্যায় আলোচনায় গুরুত্বপূর্ণ অংশগুলো একটু খাতায় লিখে নেবে এবং একটু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? তো আমরা একটু দেখি। আজকে আমাদের চতুর্থ ক্লাস, এই অধ্যায়ের চতুর্থতম ক্লাস শুরু হচ্ছে আজকে আমাদের এই অধ্যায়ে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, থার্মোডাইনামিক্স। তাই তো আমরা এখানে একটা ছবি দেখাইছি। দেখো এখানে হট, হিট ফ্লো, কোল্ড, অর্থাৎ গরম থেকে তাপ সবসময় ঠান্ডার দিকে প্রবাহিত হয়। এটা তাপের স্বতঃস্ফূর্ত ধর্ম। আর এখানে আমাদের আজকে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আছে তাপ ইঞ্জিন এবং কার্নোট চক্র। তাপ ইঞ্জিন এবং কার্নোট চক্র, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। এটা হচ্ছে কার্নোট চক্র বা তাপ ইঞ্জিন, আমরা দেখব। তোমাদের আজকের পাঠের মধ্যে দেখো কি কি আছে, আমরা দেখি। এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা, সমচাপ প্রক্রিয়াকৃত কাজ, প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে, এদের মধ্যে পার্থক্য, তাপ ইঞ্জিনের সংজ্ঞা, কার্নো তাপ ইঞ্জিন কি, আর কার্নো আদর্শ তাপ ইঞ্জিনের বিভিন্ন অংশ ব্যাখ্যা। এইগুলো মোটামুটি আমাদের আজকে আলোচ্য বিষয়। তোমরা লিখে নিতে পারো। প্রথম হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিবৃত ব্যাখ্যা, যেটা আমরা গত ক্লাসে কিছুটা আলোচনা করেছি। সমচাপ প্রক্রিয়াকৃত কাজ, এটা আলোচনা করব। প্রত্যাবর্তী ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে, এটা আমরা আলোচনা করব ও এদের মধ্যে পার্থক্য। আর হচ্ছে যে তাপ ইঞ্জিনের সংজ্ঞা, আর কার্নো তাপ ইঞ্জিন কি, কার্নো আদর্শ তাপ ইঞ্জিনের বিভিন্ন অংশগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে? এই বিষয়গুলো তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ। এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিবৃত ব্যাখ্যা, সমচাপ প্রক্রিয়াকৃত কাজ, প্রত্যাগামী অপ্রত্যাগামী প্রক্রিয়া কাকে বলে, এদের পার্থক্য, তাপ ইঞ্জিনের সংজ্ঞা, কার্নো তাপ ইঞ্জিন কি, এটি কার্নো আদর্শ ইঞ্জিনের বিভিন্ন অংশ ব্যাখ্যা। ঠিক আছে? এইগুলো আমরা আলোচনা করব। আলোচনা আমি আছি যথারীতি এখানে। তো এরপর আমরা কি কি শিখতে পারবো আলোচনা করে। তাপ ও কাজের মধ্যে একটা সম্পর্ক আমরা জানতে পারবো। সমষ্ণ রুদ্ধ বিক্রিয়ার পার্থক্য আমরা করতে পারবো। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র শক্তি নিত্যতা মেনে চলে, এটা আমরা জানতে পারবো। প্রত্যাগামী ও অপ্রত্যাগামী ক্রিয়ার পার্থক্য জানতে পারবো। আর কার্নো ইঞ্জিন সম্পর্কে আমরা জানতে পারবো, কার্নো ইঞ্জিন সম্পর্কে। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ে মানে শিখন ফল। তাহলে কি শিখবো আমরা, যে তাপ ও কাজের মধ্যে সম্পর্ক আমরা জানতে পারবো। সমষ্ণ ও রুদ্ধতাপীয় ক্রিয়ার পার্থক্য আমরা একটু আলোচনা করেছি। তারপরে প্রথম সূত্র ও নিত্যতা সম্পর্কে জানতে পারবো। প্রত্যাগামী ও অপ্রত্যাগামী ক্রিয়ার পার্থক্য জানতে পারবো। আর কার্নো ইঞ্জিনের সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে? এই বিষয়গুলো আমরা এই অধ্যায়ে শিখতে পারবো বা জানতে পারবো। তোমরা এটা খেয়াল করো বা লিখে নাও। এটা খেয়াল করো বা লিখে নাও। এটা শিখন ফল।
ঠিক আছে? এরপর আমরা এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ। এই সমীকরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে সমষ্ণ প্রসারণে কৃত কাজ হচ্ছে W = যদি n মোল হয় তাহলে nRT log V2 by V1, nRT log V2 by V1, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ nRT log V2 by V1। আমি যদি এখানে দেখাচ্ছি আমি যদি একটু বোর্ডে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো ওটা খেয়াল করো, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ, সমষ্ণ প্রসারণে কৃত কাজ, সমষ্ণ প্রসারণে কৃত কাজ nRT, তোমরা লিখে নাও nRT log V2 by V1, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণে কৃত কাজ nRT log V2 by V1। এটা হচ্ছে মূল সংখ্যা, এটা হচ্ছে মোল সংখ্যা nRT, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আরটা হলো মোলার গ্যাস ধ্রুবক। এর মানটা আমরা জানি, তোমরা নিশ্চয়ই জানো। আর এর মান হচ্ছে 8.31 জুল পার মোল পার কেলভিন, এটা তোমরা লিখে রাখতে পারো। আর এর মান হচ্ছে 8.31 জুল পার মোল পার কেলভিন। এটা সমষ্ণ প্রসারণে কৃত কাজ, আর এটা হলো রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ, আর এটা হচ্ছে সমষ্ণ প্রসারণে কৃত কাজ। এটা হচ্ছে R বাই গামা মাইনাস 1। এই গামার মানটা আমাদের দেওয়া থাকবে। যদি এক পরমাণু গ্যাস হয় তাহলে গামার মান আমরা জানি 1.67, দ্বি পরমাণু হলে কি 1.4, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আর বহু পরমাণু হলে 1.33, এগুলো তোমাদের মনে আছে গামার মান। আর T1 মাইনাস T2, এটা হচ্ছে প্রাথমিক তাপমাত্রা, এটা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা। এটা হচ্ছে প্রাথমিক তাপমাত্রা, এটা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা। তো হয়তো এরকম একটা অঙ্ক দিল, তোমরা ভালো করে শোনো, আমি একটু উদাহরণ একটু বলি। একটা অঙ্ক দিল, বলো যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হয়তো বললাম যে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে প্রসারিত করে আয়তন দ্বিগুণ করা হলো। আয়তন দ্বিগুণ করা হলো। আয়তন কি করা হলো? দ্বিগুণ করা হলো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে প্রসারিত করে আয়তন দ্বিগুণ করা হলো। একটা হচ্ছে সমষ্ণ প্রসারণে কৃত কাজ এবং রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ বের করো। এটা বলতে পারি সমষ্ণ প্রসারণে কৃত কাজ এবং রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ বের করো, এবং কোন ক্ষেত্রে কাজের পরিমাণ বেশি হবে সেটা ব্যাখ্যা করো। আমার কথা কি বুঝতে পেরেছো? 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে প্রসারিত করে আয়তন দ্বিগুণ করা হলো। একক দেব দিয়ে এখানে গামার মান করে দিল, গামার মান হচ্ছে 1.4, 1. কত 4 গামার মান। এবার বলবো যে সমষ্ণ প্রসারণে কৃত কাজ এবং রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ বের করো, ঠিক আছে? এবং কোন ক্ষেত্রে কাজের পরিমাণ বেশি হবে ব্যাখ্যা করো, ঠিক আছে? এইটা করতে গেলে প্রথমে আমরা সমষ্ণ, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণে কৃত কাজ, নিশ্চয়ই আমরা জানি, তোমরা নিশ্চয়ই জানো। তো এখান থেকে বসালে আমরা পেয়ে যেতে পারবো এখানে টপিক মানটা, ঠিক আছে, একবারে পাওয়া যাবে। আর v1 = v, v2 জায়গায় আসে 2v। আচ্ছা, আর এর ক্ষেত্রে এই রুদ্ধতাপীয় ক্রিয়ার ক্ষেত্রে শোনো, এর ক্ষেত্রে আমাকে T2টা বের করে নিতে হবে। T2টা বের করে নিতে হবে। T1 আমাদের দেওয়া আছে 27 + 273, এখানে T1 হবে 27 + 273, আর T2 আমরা বের করব। T2 আমাদেরকে বের করতে হবে। আর v1 = v আর v2 = 2v, দ্বিগুণ করা হলো, ঠিক আছে? v1 = v আর v2 = কত 2v। কথাটা বুঝা গেছে? আচ্ছা, আর গামার মান তো আমরা জানি, গামা = 1.4, ঠিক আছে? তো সূত্র আমরা নিশ্চয়ই এটা তোমরা জানো। সূত্রটা হচ্ছে এরকম, T1 v1 to the power gamma minus 1 equal to T2 v to the power gamma minus 1। এই হচ্ছে সূত্র আমাদের। T1 v1 to the power gamma minus 1 equal to T2 v to the power gamma minus 1। এখান থেকে আমরা T2 টা বের করতে পারি। T equal to T1
v1 বাই v2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ঠিক আছে, তো এখান থেকে আমরা সব মানগুলো জানা। এই আমরা লিখতে পারি t1 হচ্ছে 300 আর v1 ইকুয়াল টু v বাই 2v টু দি পাওয়ার 1.4 মাইনাস 1, 300 আর এখানে তাহলে হচ্ছে 0.5 টু দি পাওয়ার 0.4। এখান থেকে আমরা কার মান পেয়ে যাব, এই t2 এর মানটা পেয়ে যাব। এখান থেকে আমরা পাবো t2 এর মানটা। ঠিক আছে, এখান থেকে আমরা t2 এর মানটা পাবো। এই t2 এর মান পেলাম, t1 তো দেওয়া আছে 300, তাহলে এই মানগুলো যদি আমরা গামা মাইনাস 1.4 আর এর মান দিলে 8.31, এই মানগুলো বসালে আমরা এখানে কার মান পাবো, W2 অর্থাৎ রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ আমরা পেয়ে যাব। রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ আমরা পেয়ে যাব। আর এটা তো আগেই পেয়েছি, তাহলে একটা হচ্ছে সমষ্ণ প্রসারণে কৃত কাজ আর এটা হলো রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ। এখন আমরা দুটোই বের করলাম, এখন বলবো যে কোন ক্ষেত্রে কৃত কাজ বেশি হবে। তো এই দুটো বের করে দেখা যায় সাধারণত এই সমষ্ণ প্রসারণে কৃত কাজ বেশি হয়। সমষ্ণ প্রসারণে কৃত কাজ বেশি হবে, এই সমষ্ণ প্রসারণে কৃত কাজের পরিমাণটা বেশি হবে। এটা কিন্তু পরীক্ষায় পড়ে, যশোর বোর্ড 2019 এই কোশ্চেন এসেছে। ঠিক আছে, কথা বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে সমষ্ণ প্রসারণে কৃত কাজ আর এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণে কৃত কাজ। এই মানগুলো যদি আমরা এখানে বসাতে পারি আমরা দুটোই পাবো, পেয়ে বলবো কি যে সাধারণত সমষ্ণ প্রসারণে কৃত কাজ বেশি হয়। নিশ্চয়ই বুঝতে পারছো? বুঝতে পেরেছো? এরপর আমরা আসি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা আলোচনা করেছিলাম গত ক্লাসে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমরা বলেছিলাম জুলের মতে আর একটা বলেছিলাম ক্লোসিয়াসের মতে। একটা হচ্ছে জুল আর একটা বলেছিলাম ক্লোসিয়াস। আমরা এরকম বলেছিলাম যে জুলের মতে জুলের মতে আমরা কি বলেছিলাম যে W সমানুপাতিক Q বা W ইকুয়াল টু JQ বা J ইকুয়াল টু W বাই Q, তাই না? তাপ এবং কাজ হচ্ছে পরস্পর সমানুপাতিক। তাপ শক্তিকে সম্পূর্ণরূপে কাজ শক্তিতে অথবা কাজ শক্তিকে সম্পূর্ণরূপে তাপ শক্তিতে যদি রূপান্তরিত করা যায় তাহলে কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক। এটা হচ্ছে বিজ্ঞানের জুলের কথা, কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক, তাই তো? এখানে J ইকুয়াল টু W বাই H আর যেটাকে J মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। এই J এর মান হলো 4.2 জুল পার ক্যালোরি, তাই তো? এটা হচ্ছে জুলের মতে। আরেকটা আমরা বলেছিলাম ক্লোসিয়াসের মতে, ক্লোসিয়াস লিখে নাও। এরপর হচ্ছে ক্লোসিয়াসের মতে আমরা বলেছিলাম, সেটা কেমন? ক্লোসিয়াসের মতে বলেছিলাম, ক্লোসিয়াসের মতে কি ছিল যে কোন ব্যবস্থা বা সিস্টেম যতটুকু শক্তি গ্রহণ করবে, কোন ব্যবস্থা বা সিস্টেম যতটুকু শক্তি গ্রহণ করবে তার কিছু অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করে এবং বাকি কি করে, বাহ্যিক কাজ সম্পাদন করে। কোন ব্যবস্থা বা সিস্টেম, ঠিক আছে, কোন ব্যবস্থা বা সিস্টেম যে পরিমাণ শক্তি গ্রহণ করে এই গৃহীত শক্তির কিছু অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করে বা তাপমাত্রা বৃদ্ধি করে এবং কি করে, বাকি কিছু বাহ্যিক কাজ সম্পাদন করে। আমরা কতদিন দেখানোর চেষ্টা করছিলাম ডেল্টা কি ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডব্লিউ, তাই তো? মনে আছে ডেল্টা কি ইকুয়াল টু এটা এই পরিমাণ শক্তি গ্রহণ করলো, এই পরিমাণ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করলো বা তাপমাত্রা বৃদ্ধি করলো, আর এটা হচ্ছে বাকি কাজ, বাহ্যিক কাজ করলো। এটা হচ্ছে গৃহীত শক্তি, এটা হচ্ছে গৃহীত শক্তি, এটা হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, এটা হলো কৃত কাজ, এটা হলো কৃত কাজ। তাহলে আমি আবার বলি, কোন ব্যবস্থা বা সিস্টেম যে পরিমাণ শক্তি গ্রহণ করবে তার কিছু অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করবে বা তাপমাত্রা বৃদ্ধি করবে এবং বাকি কি বাহ্যিক কাজ সম্পাদন করবে। বাহ্যিক কাজ হচ্ছে ডিডব্লিউ। ঠিক আছে, আমরা যদি ক্ষুদ্র পরিবর্তনকে দেখাতে চাই যেটা আমরা দেখাইছিলাম যে dq ইকুয়াল টু du প্লাস dw, এটা আমরা বলেছিলাম। এটা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে, এটা হচ্ছে গৃহীত তাপ, এটা হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, এটা হলো কৃত কাজ, তাই তো? এই পর্যন্ত আমরা জানি, আগে আলোচনা করেছিলাম। তারপর বলেছিলাম যে সমষ্ণ ক্রিয়ার ক্ষেত্রে কি হবে। সমষ্ণ ক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি কি তাপমাত্রা স্থির থাকে, বয়লের সূত্র, তাপমাত্রা স্থির থাকে। তো তাপমাত্রা স্থির থাকলে এই অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না, কারণ আমরা আগে সংজ্ঞায় বলেছিলাম যে অন্তঃস্থ শক্তির পরিবর্তনই হলো তাপমাত্রার পরিবর্তন।
তাহলে সমসাময়িক ক্রিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি d ইকুয়াল টু 0। এই d ইকুয়াল টু কি হবে 0। কেন? যদি সমসাময়িক ক্রিয়া তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, ফলে অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হবে না, সেজন্য আমরা এটা 0 লিখব। তাহলে তখন আমরা কি লিখতে পারি dq ইকুয়াল টু 0 প্লাস dw, বা আমরা কি লিখতে পারি dq ইকুয়াল টু dw। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা বলতে পারি যে সমষ্ণ ক্রিয়ায় কৃত কাজ, তোমরা লিখে নাও, সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ ব্যবস্থায় সরবরাহকৃত তাপ শক্তির সমান। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ ব্যবস্থায় সরবরাহকৃত তাপ শক্তির সমান। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ ব্যবস্থায় সরবরাহকৃত তাপ শক্তির সমান, এটা হচ্ছে সমষ্ণ ক্রিয়ার ক্ষেত্রে। এখন আমরা যদি বলি রুদ্ধতাপীয় ক্রিয়ার ক্ষেত্রে কি হবে? রুদ্ধতাপীয় ক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি তাপের কোনো আদান প্রদান হয় না। রুদ্ধতাপীয় ক্রিয়ার ক্ষেত্রে তাপের কোনো আদান প্রদান হয় না, তাহলে আমরা তখন বলতে পারি dq ইকুয়াল টু 0। তাপের কোনো আদান প্রদান হয় না মানে কি dq ইকুয়াল টু কি হবে 0। তাহলে এখানে বসাই দিই, তাহলে কি হবে তখন? এখানে যদি বসাই তাহলে কি হবে তখন? রুদ্ধতাপীয় ক্রিয়ায় তাপের কোনো আদান প্রদান হয় না, তাহলে dq ইকুয়াল টু 0। তাহলে 0 বসাই, 0 ইকুয়াল টু du প্লাস dw, বা আমরা বলতে পারি dw ইকুয়াল টু মাইনাস du। তাই না? তাহলে ওই সিস্টেমের উপর কাজ করবে, এক্ষেত্রে কি সিস্টেমের উপর কাজ সম্পাদন হবে, এক্ষেত্রে সিস্টেমের উপর কাজ সম্পাদন হবে, তখন dw ইকুয়াল টু মাইনাস dq, অর্থাৎ সিস্টেমের উপরে কাজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে রুদ্ধতাপীয় ক্রিয়ার ক্ষেত্রে। লিখে রেখে দাও, আগেটা আমরা বললাম সমষ্ণ ক্রিয়ার ক্ষেত্রে, আর এইবার বলছি আমি রুদ্ধতাপীয় ক্রিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, রুদ্ধতাপীয় ক্রিয়ার ক্ষেত্রে। এরপর আমি যদি বলি সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে, সরি, যদি বলি সম আয়তনের ক্ষেত্রে, সম আয়তন অর্থাৎ আয়তন যদি স্থির থাকে তাহলে কোনো কাজ হয় না। কি হয় না? কোনো কাজ হবে না। সম আয়তনের ক্ষেত্রে কৃত কাজ 0, তখন আমরা কি বলতে পারি? দেখো, সম আয়তনের ক্ষেত্রে আমরা তখন কি বলবো? তখন বলবো dq ইকুয়াল টু 0 du প্লাস 0, অর্থাৎ dq ইকুয়াল টু du। এটা হচ্ছে সম আয়তনের ক্ষেত্রে। এটা আমরা কি বলবো? সম আয়তনের ক্ষেত্রে dq ইকুয়াল টু du। ঠিক আছে, এটা হচ্ছে সম আয়তনের ক্ষেত্রে। এরপর আমরা যদি বলি সমচাপ প্রক্রিয়াকৃত কাজ, এটা আমরা কতদিন দেখাইছিলাম যে সমচাপ প্রক্রিয়াকৃত কাজ সেটা হচ্ছে কি, আমি যদি এরকম একটু আলোচনা করে নিই। সমচাপ প্রক্রিয়াকৃত কাজ হচ্ছে পৃষ্ঠযুক্ত একটা সিলিন্ডার, এখানে হচ্ছে PA মানে আছে PA মানে F বল। কারণ তুমি নিশ্চয়ই জানো P ইকুয়াল টু F বাই A, তাহলে F ইকুয়াল টু PA। বুঝা গেছে? তো পৃষ্ঠযুক্ত একটা সিলিন্ডার, এটি হচ্ছে dx, তো এখান থেকে বল প্রয়োগ করা হচ্ছে F, বল প্রয়োগ করা হয়। তো এখানে গ্যাসের 1 মোল গ্যাস আছে, যখন পৃষ্ঠটা প্রসারিত হবে এদিকে, হ্যাঁ, গ্যাসের চাপজনিত বলের কারণে, গ্যাসের চাপজনিত বলের কারণে পৃষ্ঠটা এদিক থেকে এদিকে যাবে। কিন্তু আমি যদি এখানে প্রযুক্ত বলের কারণে এ বল প্রয়োগ করলাম এইদিকে, প্রযুক্ত বল হচ্ছে এইদিকে, আর গ্যাসের চাপজনিত বল হচ্ছে কোন দিকে? ওইদিকে। গ্যাসের চাপজনিত বল হচ্ছে এইদিকে, গ্যাসের চাপজনিত বল হচ্ছে এইদিকে, আর প্রযুক্ত বল হচ্ছে আমরা এইদিকে। তাহলে তখন পৃষ্ঠটা স্থির থাকবে। গ্যাসের চাপজনিত বল আর পৃষ্ঠের উপর প্রযুক্ত বল যদি সমান হয় তাহলে পৃষ্ঠটা স্থির থাকবে। তো এখন মনে করো এই গ্যাসের চাপজনিত বলের কারণে পৃষ্ঠটা প্রসারিত হয়ে এখান থেকে এখানে গেল, এই জায়গা থেকে এই জায়গায় গেল, পৃষ্ঠটা প্রসারিত হয়ে গেল। সমচাপ প্রক্রিয়া অর্থাৎ চাপ স্থির, যে প্রক্রিয়ায় চাপ স্থির থাকে তাকে বলে সমচাপ। সমচাপ প্রক্রিয়ায় প্রসারিত হয়ে এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে কৃত কাজ তুমি নিশ্চয়ই জানো, dw ইকুয়াল টু F ইনটু dx। কাজ সমান কি? বল ইনটু সরণ, বল ইনটু সরণ। এখন আমরা F ইকুয়াল টু PA লেখা যায়, PA লেখা যায় ইনটু dx। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো? বল সমান কত? PA ইনটু dx, আবার A ইনটু dx, ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য মানে আয়তন, ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য মানে আয়তন। তাহলে আমরা কি লিখতে পারি? PdV। ঠিক আছে, এইটা হলো সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ, dw ইকুয়াল টু PdV, dw ইকুয়াল টু PdV। তাহলে আমরা যদি বসাই তাহলে কি হবে? দেখো, আর লেখা যায় এখান থেকে, এভাবে আমরা লিখতে পারি P ইনটু কত? V2 মাইনাস V1, ওর সাথে কোথায় গেল? V2 মাইনাস V1।
তাহলে আমরা তখন এখানে লিখতে পারবো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তখন আমরা লিখতে পারবো কেমন? তখন লিখতে পারবো dq du প্লাস pdv, আরো লেখা যাবে du প্লাস p ইনটু কত v2 মাইনাস v1। এটাও তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এটা কার মধ্যে? তাহলে ক্লোসিয়াসের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আচ্ছা, এখন শোন ভালো করে, এটা একটু লিখতে হবে, এটা একটু লিখতে হবে ভালো করে শোনো। সেটা হচ্ছে কি, যখন কোনো সিস্টেম তাপ দেওয়া হয়, যখন কোনো সিস্টেমে তাপ দেওয়া হয়, তাপের কোনটা ডিকিউ? এটা যখন কোনো সিস্টেমে আমি তাপ দেব তখন সেটা হচ্ছে ধনাত্মক, তখন সেটা কি হবে? তাপ দিলে তখন ডিকিউ হবে ধনাত্মক, তখন ডিকিউ হবে ধনাত্মক। কোন সিস্টেমে তাপ দেওয়া হলে, লিখে নাও, কোন সিস্টেমে যদি তাপ দেওয়া হয় তখন ডিকিউ হবে ধনাত্মক। ঠিক আছে, আবার যখন সিস্টেম তাপ হারায়, কোন সিস্টেম যদি তাপ হারিয়ে ফেলে তখন ডিকিউ হবে ঋণাত্মক। এই ডিকিউটা কি হবে? ঋণাত্মক। তাহলে সিস্টেমে তাপ দিলে ডিকিউ ধনাত্মক, আর সিস্টেম তাপ হারালে ডিকিউ হবে ঋণাত্মক। একটু লিখে রাখো, তোমরা একটু লিখে রাখো। আচ্ছা, এবার আমরা আসছি এর কথা, ডিইউ মানে অন্তঃস্থ শক্তি পরিবর্তন। খেয়াল করো, যখন সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়, যখন সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায় তখন হবে ধনাত্মক। সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেলে ডিইউ হচ্ছে ধনাত্মক, এটা ধনাত্মক হবে। আর যখন সিস্টেম অন্তঃস্থ শক্তি কমে যাবে, হ্রাস পাবে, তখন ডিইউ ঋণাত্মক হবে। যদি অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায় তাহলে ধনাত্মক, আর অন্তঃস্থ শক্তি যদি হ্রাস পায় তাহলে হবে ঋণাত্মক। একটা বললাম। এইবার হচ্ছে আমাদের কি কাজ, এটা খেয়াল করো। যখন সিস্টেম কাজ সম্পাদন করবে, কোন সিস্টেম শক্তি গ্রহণ করেছে, তার কাজ করার কথা। কোন সিস্টেম যদি কাজ করে তখন সেটা হচ্ছে ধনাত্মক কাজ। কোন সিস্টেম যদি কাজ করে তাহলে সেটা হচ্ছে ধনাত্মক কাজ। কিন্তু সিস্টেমের উপরে যদি কাজ করা হয় তখন সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। আমি আবার বলি, যখন কোন সিস্টেম কাজ সম্পাদন করে, কোন সিস্টেম কাজ করছে, যে শক্তি গ্রহণ করেছে তার কাজ করার কথা। কোন সিস্টেম যদি কাজ সম্পাদন করে তাহলে ডিডব্লিউ হচ্ছে ধনাত্মক, আর সিস্টেমের উপরে যদি কাজ সম্পাদন করা হয় তখন ডিডব্লিউ হবে ঋণাত্মক। কথা কি ক্লিয়ার হয়েছে? সিস্টেম যদি কাজ করে তাহলে ধনাত্মক কাজ, আর সিস্টেমের উপরে যদি কাজ করা হয় তখন সেটা হবে ঋণাত্মক কাজ। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে এই তিনটে কথা আমরা বললাম, নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর আমরা একটা প্রশ্ন আছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা মেনে চলে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা মেনে চলে, সেটা কিরকম? আমরা একটু আগেই দেখলাম যে কাজ শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে? তাপ শক্তিতে। কাজ শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে? তাপ শক্তিতে। আবার তাপ শক্তি সম্পূর্ণরূপে কিসে রূপান্তরিত হচ্ছে? কাজ শক্তি রূপান্তরিত হচ্ছে। তাহলে কাজ শক্তি বিরুদ্ধ হচ্ছে, তাপ শক্তির আবির্ভাব হচ্ছে। তাপ শক্তি বিরুদ্ধ হচ্ছে, কাজ শক্তির আবির্ভাব হচ্ছে। এখানে শক্তির কোনো অপচয় হচ্ছে না, শুধুমাত্র যান্ত্রিক শক্তি বা কাজ শক্তিটাই পুরোটাই তাপ শক্তি রূপান্তরিত হচ্ছে, অথবা তাপ শক্তিটাই সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানে শক্তির কোনো লস হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা মেনে চলে। কারণ এখানে শক্তির কোনো অপচয় হচ্ছে না, শুধুমাত্র কাজ বা যান্ত্রিক শক্তিটাই পুরোটাই কি হচ্ছে? তাপ শক্তিতে, অথবা তাপ শক্তিটাই পুরোটাই কিসে পরিণত হচ্ছে? কাজ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানে শক্তির কোনো অপচয় হচ্ছে না। সুতরাং আমরা বলতে পারি তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্য সূত্র মেনে চলে। আমরা এটাও বলতে পারবো dq du প্লাস dw, যে কোন সিস্টেম যতটুকু শক্তি সে গ্রহণ করছে তার পুরোটা কিছু অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি করছে, বাকি বাহ্যিক কাজ সম্পাদন করছে। এখানে পুরো শক্তিটা দুটো অংশে রূপান্তর হচ্ছে, কিন্তু এখানে শক্তি অপচয় হচ্ছে না। ঠিক আছে, এটাও বলতে পারবো, এটাও বলতে পারবো। সুতরাং তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, এটা জানতে হবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। আচ্ছা, এরপর আমরা দেখি আজকে আর কি কি আছে আলোচনায়। এগুলো আমরা দেখাইছি, যেগুলো আমরা আলোচনা করেছি, তাই তো?
আজকে আমরা একটু আর্ট যেটা তাপ ইঞ্জিন, ভালো করে খেয়াল করো। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, পারলে একটু লিখে নাও, ছবিটা এঁকে নাও। একটা ছবি আছে, এটা বলে তাপ ইঞ্জিন। এটা তোমরা 19 পড়ে এসেছো। তাপ ইঞ্জিন সম্পর্কে তোমাদের 19 ধারণা আছে। তাপ ইঞ্জিন তোমরা ছবিটা এঁকে নাও, ছবিটা একটু আঁকার চেষ্টা করো, কি কি আছে দেখো, বুঝছে? তো আমরা বলছি কি, যে যন্ত্রের সাহায্যে, ভালো করে দেখো, যে যন্ত্রের সাহায্যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে, তাপ শক্তিকে কি করা যায়, যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায়, তাকে বলা হয় তাপ ইঞ্জিন। যে যন্ত্রের সাহায্যে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিকে বা কাজ শক্তিতে রূপান্তরিত করা যায়, তাকে বলা হয় তাপ ইঞ্জিন। যেমন পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, বাষ্প ইঞ্জিন ইত্যাদি। তাহলে যে যন্ত্রের সাহায্যে, তোমরা লিখে নাও, তাপ শক্তিকে কাজ বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়, তাকে বলা হয় তাপ ইঞ্জিন। যেমন পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, বাষ্প ইঞ্জিন ইত্যাদি। ঠিক আছে? তো আমরা সাধারণত জানি, আমরা যে সমস্ত ইঞ্জিনগুলো ব্যবহার করি, এদের ইফিসিয়েন্সি বা এদের দক্ষতা অনেক কম, 20% 30%। অর্থাৎ 100 জুল শক্তি সে যদি গ্রহণ করে, তো মাত্র 25 জুল কাজে পরিণত করে, বাদ বাকি অপচয় হয়। তাহলে আমরা যে সমস্ত ইঞ্জিনগুলো ব্যবহার করি, এদের দক্ষতা খুবই কম, অর্থাৎ 20 থেকে 25%। মানে 100 জুল শক্তির ভিতরে 25 জুল শক্তি সে কাজে পরিণত করে, বাদ বাকি এখানে শক্তি অপচয় হয়, তাই না? তো আমরা যে ইঞ্জিনের কথা বললাম, দেখো এখানে একটা আছে হট বডি, তারপরে হিট ইঞ্জিন, তারপরে কোল্ড বডি। অর্থাৎ তাপতালি কোন দিক থেকে কোন দিকে যাবে, তুমি অ্যারোচনারে খেয়াল করতে পারছো। দেখো যে হট বডি থেকে ডিকিউ পরিমাণ তাপ, তাপ ইঞ্জিন রেড করে কোথায় যাচ্ছে, ঠান্ডা যাচ্ছে ডিকিউ পরিমাণ, ডি ডি কিউন সমান যাচ্ছে, কিউন পরিমাণ তাপ যাচ্ছে কোথায়, ইঞ্জিনে। আর ইঞ্জিন তাপ বর্জন করছে কত, কিউ2 পরিমাণ। তাহলে কাজ হবে কত, কিউ1 মাইনাস কিউ2। মনে করো 10 জুল তাপ গ্রহণ করলো, তাপ ইঞ্জিন হট বডি থেকে, অর্থাৎ গরম বডি থেকে কতটুকু তাপ গ্রহণ করলো, কিউ1 পরিমাণ। আর ঠান্ডায় তাপ বর্জন করলো কিউ2 পরিমাণ। অর্থাৎ 10 জুল তাপ গ্রহণ করলো আর বর্জন করলো 3 জুল। তাহলে কাজ করলো কত জুল, কাজ হচ্ছে W ইকুয়াল টু Q1 মাইনাস Q2, তাই না? কথা কি বুঝতে পেরেছো? তাহলে সব সময় গ্রহণ করবে কোন জায়গা থেকে, হট বডি থেকে, অর্থাৎ গরম বস্তু থেকে তাপ গ্রহণ করবে, কার্য সম্পাদন করে ঠান্ডায় তাপ বর্জন করবে। আর কাজ কতটুকু, কাজ W ইকুয়াল টু Q1 মাইনাস Q2। এটা হচ্ছে একটা তাপ ইঞ্জিনের সাধারণ ধারণা, যে একটা তাপ ইঞ্জিন তাপ উৎস থেকে, হট বডি মানে তাপ উৎস, তাপ ইঞ্জিন তাপ উৎস থেকে তাপ গ্রহণ করে, আর তাপ গ্রাহকে, অর্থাৎ কোল্ড বডি বলতে আমরা তাপ গ্রাহক বলবো, এই তাপ গ্রাহকে তাপ বর্জন করে। তাহলে কাজ করে কতটুকু, গ্রহণ করছে কিউন পরিমাণ, আর তাপ বর্জন করলো কিউ2 পরিমাণ। তাহলে ওই তাপ ইঞ্জিন কাজ করলো কতটুকু, কিউন মাইনাস কিউ2। তো আমরা যে সমস্ত ইঞ্জিন ব্যবহার করি, বললাম এদের দক্ষতা খুবই কম, 20 থেকে 30%। তখন বিজ্ঞানী সাদি কার্নো বলে একজন ফরাসি বিজ্ঞানী, সাদি কার্নো বলে একজন ফরাসি বিজ্ঞানী, সে বললো আমি এমন একটা ইঞ্জিন তৈরি করব, আবিষ্কার করব, যার ইফিসিয়েন্সি হবে, যার দক্ষতা হবে অনেক বেশি, 100%। অর্থাৎ এখানে শক্তির কোনো অপচয় হবে না। সেই ইঞ্জিনটাকে বলা হয় কার্নোর তাপ ইঞ্জিন। অর্থাৎ আমরা যে সমস্ত ইঞ্জিন ব্যবহার করি, এদের দক্ষতা 20 থেকে 30%। কিন্তু বিজ্ঞানী সাদি কার্নোর যে প্রস্তাবিত ইঞ্জিন, যা বাস্তব ইঞ্জিন না, এটা প্রস্তাবিত ইঞ্জিন, যার দক্ষতা 100%, সেটাকে বলবো একটা আদর্শ ইঞ্জিন। তবে এটা আদর্শ ইঞ্জিন নয়, এটা আদর্শ ইঞ্জিনের ধারণা মাত্র, কারণ এটাকে বাস্তব রূপ দেওয়া সম্ভব নয়। কথা কি বুঝতে পেরেছো? তো আমরা এখন দেখবো যে সে কার্নো ইঞ্জিনে কি কি ছিল, কার্নো ইঞ্জিনটা আমরা সম্পর্কে একটু আলোচনা করবো। দেখো এখানে কার্নো চক্র দেওয়া আছে, কার্নো ইঞ্জিন দেওয়া আছে, একটু দেখো, একটু ভালো করে একটু দেখতে হবে, পারলে ছবিটা টেকে ফেলো তোমরা। এই যে কার্নো সাইকেল, হিট ইঞ্জিন, এই ছবিটা টেকে নেওয়ার চেষ্টা করো, আমি দেখাবো বোর্ডে, একটু আঁকো, দুটো ছবি আঁকতে হবে, আঁকার চেষ্টা করো, ছবিটা আঁকার চেষ্টা করো।
ছবিটা আঁকো। ঠিক আছে, আঁকাটি হলো, এটা আলাদা রাখার চেষ্টা করো। বুঝছে? আচ্ছা, তো এবার আমরা একটু বড় দেখার চেষ্টা করি। তোমরা একটু বড় দিকে খেয়াল করো। আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি, খেয়াল করো। এটা হচ্ছে তাপ ইঞ্জিন, এটা উৎস, এটা হচ্ছে উৎস, এর তাপমাত্রা T1, তাপ হচ্ছে T1, আর এটা হচ্ছে গ্রাহক, এর তাপমাত্রা T2, আর তাপ এখানে তাপ বর্জন করছে কতটুকু Q2। এটা তাপ ইঞ্জিন, এটাকে আমরা বলবো তাপ ইঞ্জিন। এটা হচ্ছে তাপ উৎস, এটা হলো তাপ উৎস। এই তাপমাত্রা T1, তাপ হলো T1, আর এটা হচ্ছে গ্রাহক, এই তাপমাত্রা T2, তাপ হচ্ছে Q2। এই কতটুকু তাপ বর্জন করবে, কাজ করবে কতটুকু, Q1 - Q2। ঠিক আছে? তো এই তাপ ইঞ্জিনটা এই তাপ উৎস থেকে T1 তাপমাত্রায় Q1 পরিমাণ তাপ গ্রহণ করবে, করে কার্য সম্পাদন করার পর T2 তাপমাত্রা তাপ গ্রাহকে Q2 পরিমাণ তাপ বর্জন করবে। কতটুকু বর্জন করবে, Q2 পরিমাণ। এই Q2 পরিমাণ বর্জন করছে, গ্রহণ করছে 10 জুল, বর্জন করছে মনে করো 3 জুল। তাহলে কাজ করছে কতটুকু, Q1 - Q2। এটা কৃত কাজ, এটাকে আমরা বলবো কৃত কাজ। আমরা যদি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, আমরা এখানে দেখাই, দেখো এটা হচ্ছে উৎস, এর তাপমাত্রা T1, তাপ হচ্ছে T1, এটাকে বলা হয় আসন। এটা হচ্ছে গ্রাহক, এর তাপমাত্রা হচ্ছে T2, তাপ হচ্ছে Q2। ঠিক আছে? তো প্রথম যে কাজটা আমরা করব, এই পিস্টনযুক্ত একটা সিলিন্ডারকে প্রথমে বসাবো উৎসের উপরে, তাপ উৎসের উপরে। এই পিস্টনযুক্ত সিলিন্ডারকে বসাবো, এখানে পেট্রোল ডিজেল সব এই জায়গা থাকে পিস্টনযুক্ত সিলিন্ডারের মধ্যে। এটাকে নিয়ে বসাবো কার উপরে, উৎসের উপরে। বসালে কি করবো, এখান থেকে তাপ গ্রহণ করবে, গ্রহণ করে প্রসারিত হবে। এটা প্রসারিত হবে, যেটাকে বলে সমষ্ণ প্রসারণ। কি বলবো আমরা, সমষ্ণ প্রসারণ। পিস্টনযুক্ত সিলিন্ডারকে যদি আমি তাপ উৎসের উপরে বসাই, এখান থেকে সে T1 তাপমাত্রায় Q1 পরিমাণ তাপ গ্রহণ করে পিস্টনের উপরের দিকে প্রসারিত হবে, অর্থাৎ আয়তন বেড়ে যাবে। যেটা আমরা এখানে দেখাইছি, এই যে এখানে এর থেকে কোথায় গেল, বিতে। এটা বলা হয় সমষ্ণ প্রসারণ। আমি লিখেছি সমষ্ণ প্রসারণ, এটা প্রসারণ, সমষ্ণ প্রসারণ। কোথায় গেলে, এর থেকে বিতে গেল, এর থেকে বিতে, এটা হলো সমষ্ণ প্রসারণ। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি কি করলাম, ওই পিস্টনযুক্ত সিলিন্ডারটা আবার বসালাম আসনের উপরে। এই আসনের উপরে বসালে তাপের কোনো আদান প্রদান হবে না। এই আসনের উপরে যখন আমি বসাবো, তাহলে এই পিস্টন থেকে কোনো তাপ এখানে আসবে না বা যাবে না।